তো দেখ আজকে আমরা আলোচনা করতে চলেছি তোদের ক্লাস 10-এর মানে সবথেকে গুরুত্বপূর্ণ বলতে পারিস কেমিস্ট্রি পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে রাসায়নিক বন্ধন। ঠিক আছে, অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে এটা। তো দেখ কি বলছে এখানে। তো রাসায়নিক বন্ধন কি, প্রথমেই তো আগে এটা আমাকে জানতে হবে যে কেমিক্যাল বন্ড অ্যাকচুয়ালি কী। তো প্রথমেই দেখ দুটো কথা আমার মাথায় রাখবি যে কেমিক্যাল বন্ড মানে হচ্ছে সিম্পল মনে রাখবি আকর্ষণ। কি মনে রাখবি? আকর্ষণ মনে রাখবি। হয়েছে? কেমিক্যাল বন্ড মানে কি না অ্যাট্রাকশন বিটুইন পার্টিকেলস। মানে কি? মানে হচ্ছে দুটো কণার মধ্যে আকর্ষণ। মনে কর দুটো কণার মধ্যে আকর্ষণ, সেটাকে আমরা কি বলি না কেমিক্যাল বন্ড বলি। বন্ড সিম্পল, বন্ড মানে কি বন্ধন, বন্ধন মানে কি একে অপরের মধ্যে অ্যাট্রাকশন আকর্ষণ, এটাই হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ড। দু নম্বর কথা কি মনে রাখবি, এই যে যখন কেমিক্যাল বন্ড ফরমেশন হয় বা কেমিক্যাল বন্ড তৈরি হবে, মনে রাখবি এটা কি করে না এই দুটো কণার মধ্যে সংযোগ স্থাপন করে, দুটো কণার মধ্যে রিলেশন তৈরি করে। তাহলে নেক্সট আমরা কি মনে রাখবো না সম্পর্ক তৈরি করে। কিসের তৈরি করে সম্পর্ক না রিলেশন বিটুইন টু পার্টিকেল। আচ্ছা, এবার পার্টিকেল কি কণা, সে কি কণা কি মৌল এসব পরে আসছি আমি। তো আপাতত এটা বোঝ যে কেমিক্যাল বন্ডিং কি। কেমিক্যাল বন্ডিং মানে হচ্ছে আকর্ষণ, যেখানে পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন হবে আকর্ষণ হবে, এবং সম্পর্ক কি না তারা দুটো পার্টিকেলের মধ্যে একটা সম্পর্ক বা রিলেশন স্থাপন করে। এই ঘটনাটাকে মেনলি কি বলা হয় কেমিক্যাল বন্ড। এবারে ভালো করে দুটো কথা শুনে নে। এই যে রাসায়নিক বন্ধন যে তৈরি করছে, ধর এই পার্টিকেলগুলো তো রাসায়নিক বন্ধন তৈরি করছে, তো এদের একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যেমন ধর এদের উদ্দেশ্য কি আমি প্রথমেই বলে দিই যে এদের যে এম বা গোল সেইটা কি। যেমন ধর তোরা মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ছিস, তাহলে তোদের উদ্দেশ্য কি? ওটাই তোদের লক্ষ্য এখন আপাতত, যে আমরা মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করবো, এটাই তোদের উদ্দেশ্য। তো এদেরও একটা এরকম উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? দেখ এদের উদ্দেশ্য হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা। ইলেকট্রন বিন্যাস লাভ করা যা সুস্থিত। সুস্থিত মানে কি? সুস্থিত মানে হচ্ছে স্টেবল। হয়েছে? এদের জীবনে একটাই লক্ষ্য। এবার অনেকের এটাও বুঝতে অসুবিধা, স্যার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মানে দেখ কোনো একটা পরমাণু তারা তো এই ইলেকট্রন তোর হচ্ছে কি বলে এই কেমিক্যাল বন্ড তৈরি করতে আসবে। তো যখন তৈরি করতে আসবে তাদের কাছের যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, একদম কাছে, ধর আমি তোমাকে বললাম লিথিয়াম, ধর লিথিয়াম সাপোজ ধর কেমিক্যাল বন্ড ফরমেশন করার জন্য এসছে, তাহলে লিথিয়ামের মানে সব থেকে কাছের যে নিষ্ক্রিয় গ্যাস এটা হিলিয়াম, তাহলে ও কি চাইবে? হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস চাইবে। এবার তোদের মনে হতে পারে স্যার হঠাৎ করে কেন নিষ্ক্রিয় গ্যাসগুলোকেই চাইছে এরা? তার কারণ তোরা জানিস অলরেডি যে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস হয় বা নিষ্ক্রিয় গ্যাস যে হয় এরা কিন্তু অত্যন্ত স্টেবল হয়, এবং এই গোটা ইউনিভার্স বা দুনিয়াতে প্রত্যেকেই তার স্টেবিলিটি বাড়াতে চায়, এরাও তার ব্যতিক্রম কিন্তু নয়। তাই এই কেমিক্যাল বন্ড যে ফরমেশন করতে আসবে যারা, তাদের একটাই উদ্দেশ্য থাকবে কি না তাদের উদ্দেশ্য হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাসটাকে লাভ করা। এবারে ভালো করে শোন, এইখান থেকে এই যে লাভ করা, তো লাভ করা করলেই তো আর হয়ে যাবে না। তোরা ধর মাধ্যমিকে ভাবছিস কেউ যে আমি স্যার 650 পেয়ে যাব, আমার এটাই উদ্দেশ্য আছে লক্ষ্য। এবার তুই বাড়িতে বসে তো আর 650 পেয়ে যাবি না, তোকে তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে, পড়তে হবে। তো এদেরকেও এরকম কিছু কাজ করতে হবে এই রকম কন্ডিশন বা স্টেবল কন্ডিশনে অ্যাচিভ করার জন্য। কি কাজ করতে হবে? দেখ প্রথম দুটো কাজ এদের করতে পারে এরা। কি দুটো কাজ? এরা এই যে ইলেকট্রন তোর হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসে লাভ করে, দুটো ভাবে লাভ করতে পারে। কি না একটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে করতে পারে। আমি সমস্ত ডিটেলে আসবো, আপাতত এই জায়গাটা একটু শুনে নে যে কিভাবে হচ্ছে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হতে পারে, অথবা কেউ ইলেকট্রন জোড়। এটা এখন তোরা খুব ভালো বুঝতে পারবি না, কিন্তু আপাতত শুধু টেকনিকগুলো শেখ, ঠিক আছে? এটা কি ডিটেলস আমরা আসবো একটু পরে। ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে,
ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। তাহলে এই দুটো উপায়ে কিন্তু তারা তাদের টার্গেটে পৌঁছয়। একটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। দেখ, আদান প্রদান মানেটা আমি আরও সহজে বলে দিই। একজন ইলেকট্রন গ্রহণ করবে এবং আর একজন ইলেকট্রন কি করবে না বর্জন করবে, ঠিক আছে। তো ইলেকট্রন এই গ্রহণ এবং বর্জন এই ঘটনাটা এখানে ঘটে। আদান প্রদান মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা এবং বর্জন করা, এর মাধ্যমে কিন্তু এটা ঘটবে। এবং এখানে কি হবে না ইলেকট্রন জোড় তৈরি হবে, মানে এখানে কেউ আদান প্রদান বা গ্রহণ বর্জন করবে না, দুজনে একটা ইলেকট্রন দুটো ইলেকট্রনকে নিয়ে এখানে হচ্ছে শেয়ার করবে, এটাকে বলা হয় শেয়ারিং, হয়েছে, শেয়ারিং করবে। এবারে প্রশ্ন হচ্ছে এই যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে এরা ইলেকট্রন বিন্যাসটাকে লাভ করলো, তাহলে কি হলো লাভ করে না যখনই তারা লাভ করবে দেখবি এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে। এই যে ঘটনাটা যখন তারা ঘটাবে তাদের মধ্যে একটা কি তৈরি হবে না আকর্ষণ বল তৈরি হবে, আকর্ষণ বল তৈরি হবে। এবারে আকর্ষণ বল যে তৈরি হলো এই আকর্ষণটাকেই তো আমরা প্রথমে বলেছিলাম না রাসায়নিক বন্ধন। তাহলে এই যে আকর্ষণ বল তৈরি হলো এই আকর্ষণ বলটাকেই আমরা কি নামে ডাকলাম না রাসায়নিক বন্ধন, কারণ বন্ধন মানে এক ধরনের আকর্ষণ, হ্যাঁ কি না। তাহলে এই যে রাসায়নিক বন্ধন তৈরি হলো কিভাবে তৈরি হলো না দেখ, দুটো মৌলের পরমাণু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার লক্ষ্য নিয়ে এলো। তো তারা তাদের লক্ষ্যকে পূরণ করলো দুভাবে, একটা পার্ট ধর করলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আর একটা দল ধর করলো ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। এবং তারপরে তারা প্রত্যেকে একটা আকর্ষণ বল ফিল করলো এবং পরস্পরের মধ্যে যুক্ত হয়ে গেল। এই পরস্পরের মধ্যে যুক্ত হওয়াটাকে কি বলা হয় না কেমিক্যাল বন্ড। ক্লিয়ার প্রত্যেকের একদম, আশা করি বুঝতে পেরেছিস। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবি যে কেমিক্যাল বন্ড অ্যাকচুয়ালি কি, কেমিক্যাল বন্ড অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন, আর কিচ্ছু না। তারপরে এইগুলো বেসিক টার্ম যে কেমিক্যাল বন্ড কিভাবে তৈরি। তোদের কাছে একটা প্রশ্ন এবার আসতে পারে যে স্যার রাসায়নিক বন্ধন তৈরি হলো কেন, তাহলে রাসায়নিক বন্ধন যে আপনি পড়াচ্ছেন রাসায়নিক বন্ধন হলো কেন। তো প্রথমেই দেখ আমি বললাম যে রাসায়নিক বন্ধন হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ওরা নিজেদের স্বার্থে করছে, নিজেদের লক্ষ্য পূরণের জন্য করছে। তোরা যে পড়াশোনা করিস কেন করছিস, মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য করছিস। তো রাসায়নিক বন্ধন যে তৈরি করছে তারাও কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করছে। কী লক্ষ্য সেটা দেখ, প্রথমেই বললাম নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়, কারণ ওরা সব থেকে স্থায়ী। এবারে এই গল্পটাকে আমরা একটু এনার্জি দিয়ে বুঝতে চেষ্টা করছি। দেখ কীভাবে, তোরা প্রত্যেকেই জানিস যে এনার্জি মানে শক্তি যত কম হবে, এনার্জি যত কম হবে সেই সিস্টেম তত স্থায়ী হবে গোটা এই ইউনিভার্সে, এই কথার কোনো ব্যতিক্রম নেই। আর এনার্জি ভালো করে শুনে নে, যত কি হবে না বাড়তে থাকবে তত কি হবে সেই সিস্টেম তত অস্থায়ী। এবার তোদের মনে হতে পারে যে স্যার এটা আমরা ঠিক বুঝতে পারছি না, একটু ভেঙে বলুন। দেখো তোমরা কি করো, বা তোরা যখন ধর এখানে তোদেরকে কেউ বলা হলো যে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে, ঠিক আছে, তোরা আধ ঘন্টা দাঁড়ানোর মধ্যে 10 মিনিট পরেই চেয়ার খুঁজছিস, কোথায় বসবো। কেন খুঁজছিস বলতো? তার কারণ তোরা যখন দাঁড়িয়েছিলি তখন তোদের এনার্জি বেশি খরচ হচ্ছিল, ফলে তোরা কী ছিলি ওখানে আনস্টেবল। এবারে যখনই তোরা বসার জায়গা কেন খুঁজছিস, তোরা চাইছিস কি হতে, স্টেবল হতে চাইছিস, মানে এনার্জি নিজের কমাতে চাইছিস। এবার ধর তুই বসে আছিস, কিছুক্ষণ বসার পর তোর মনে হলো একটু শুয়ে পড়ি, তাহলে যখন শুয়ে পড়বি তখন তোর এনার্জি আরও কমে যাবে, যার ফলে তুই আরও স্থায়ী হবি। তার মানে আলটিমেট হচ্ছে এনার্জি যত কম হবে তত তুই এই জীবনে স্থায়ী হতে পারবি, ইয়েস অর নো। এবার দেখ এইটাকেই আমরা একটা ডায়াগ্রাম দিয়ে বুঝতে চাইছি যে কীরকমভাবে এই ডায়াগ্রামটা আমরা ড্র করব। একটু ভালো করে তাকাবি, এই ডায়াগ্রামটা একটু বেসিক এবং তোদের সিলেবাসে হয়তো ডিরেক্টলি এটা নেই, কিন্তু এই ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা কর, খুব সহজ জিনিস, কিচ্ছু নেই। এই দিকে আমরা সিম্পল প্লট করলাম এনার্জি, মানে শক্তি প্লট করলাম, অ্যাকচুয়ালি স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি প্লট করা হয়। তো তোরা আপাতত এনার্জি মনে রাখ। এবং এই যে অক্ষটা রয়েছে এক্স অক্ষটা, এখানে আমরা আচ্ছা ওপরের দিকে করে দিই, এই দিকে আমরা কি প্লট করলাম বলতো, এই দিকে প্লট করলাম হচ্ছে দুটো যে পরমাণু আছে তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটাকে বলা হয় ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। কি বললাম কথাটা বুঝতে পারলি? মানে দুটো পরমাণুর মধ্যেই তো বন্ড হবে, তো দুটো পরমাণু নিউক্লিয়াস আছে, তো তাদের নিউক্লিয়াসের মাঝখানের যে দূরত্বটা সেটাকেই বলা হচ্ছে, এখানে প্লট করেছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটা একবার দেখ।
এটা ধর একটা পরমাণু আছে, এটা একটা পরমাণু আছে, তাহলে এই জায়গায় ধর এইটা এই পরমাণু নিউক্লিয়াস, এটা ধর এই পরমাণু নিউক্লিয়াস, তাদের মাঝখানে একটা দূরত্ব আছে, ধর এটাকে ডি মানলি, তো আমরা এইটাকেই এখানে প্লট করে রেখেছি ডি, আর এনার্জি মানে হচ্ছে ই। এবারে ভালো করে শোন, এই জায়গায় কি করা হলো না, প্রথমে এই রকম দুটো পার্টিকেল বা দুটো এইরকম কণা বা মৌল, এদেরকে দেখ কিভাবে রাখা হয়েছে না, এরা দুজন হচ্ছে সেপারেট অবস্থায় রয়েছে। এরা কি অবস্থায় রয়েছে, এখানে সেপারেট অবস্থায় রয়েছে। বলছে যখন এরা সেপারেট অবস্থায় থাকে, ভালো করে শুনবি, এদের যে এনার্জির যে পরিমাণ কি হচ্ছে, এনার্জির পরিমাণ দেখ কনস্ট্যান্ট, এরকম কনস্ট্যান্ট। এবার কি হলো ভালো করে শোন, তুই কি করলি, এই জায়গায় এদেরকে আরেকটু কাছে নিয়ে এলি, এইরকম জায়গায় ধর এদেরকে নিয়ে এলি তুই। এবার দেখ ঠিক আছে, এদেরকে তুই ধর, এটা ধর দুটো স্মাইলি বল আছে, ঠিক আছে, কাছে নিয়ে এলি ধর। তো দেখা যাচ্ছে যখন তুই কাছে নিয়ে এলি, তার এনার্জি দেখ আস্তে 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 কি হচ্ছে, দেখ কমছে, কমলো। এবার তুই কি করলি, এদের দুজনকে জাস্ট টাচ করে রেখে দিলি এই জায়গায়। কি করলি, টাচ করে রাখি, দেখ দুজনকে লাগিয়ে দিয়েছিস, দুটো বলকে লাগিয়ে দিয়েছিস, টাচ করে রেখেছিস। তো দেখা যাচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে তোর এনার্জি একদম মিনিমাম, দেখ এনার্জি এখান থেকে আসছিল একদম দেখ নিচে নেমে গেছে। এবার তোর মনে হলো যে স্যার আমি এই কণাগুলোকে আরও একটু ভিতরে যদি চিপে দিই তাহলে কি এনার্জি আরও কমে যাবে? কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, তুই যদি এইখানে ধর এই রকম এই দুটো কণা রয়েছে, তো তুই এদেরকে প্রচুর পরিমাণে ভিতরে চিপে ঢুকিয়ে দিয়েছিস, মানে একদম চিপে দিয়েছিস, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে কি হচ্ছে না, এই যে এনার্জি যেটা তুই ডায়াগ্রাম আঁকলি, এর এনার্জি কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল। কেন, কি কারণ এরকম ঘটনা ঘটলো? এইখানে তো প্রথমে যখন সেপারেট ছিল এনার্জি দেখ কনস্ট্যান্ট হয়েছিল, যখনই তুই এদেরকে একটু কাছে নিয়ে এলি, ঠিক আছে, এটা ধর সিচুয়েশান 1 মেনে নে, এটাকে 2 মেনে নে, এটাকে 3 মেনে নে, এটাকে 4 মেনে নে। তো ধর তুই যখন এদেরকে কাছে নিয়ে এলি, তো কাছে নিয়ে আসার পর তুই দেখছিস এনার্জি কমছে, জাস্ট টাচ করালি তখনও দেখছিস এনার্জি কমছে, একদম মিনিমাম হয়ে গেছে এই বিন্দুতে এসে, এই পয়েন্টে এসে কি হয়েছে, এনার্জি মিনিমাম হয়েছে। তাহলে তোর মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি এই কণাগুলোকে যদি বা বলগুলোকে যদি আরও চেপে দিই তাহলে তো এদের আরও এনার্জি নিচের দিকে কমে যাওয়ার কথা ছিল, তাহলে হঠাৎ করে বেড়ে গেল কেন এনার্জি? এইবারে ভালো করে শোন কেন বেড়ে গেল। আচ্ছা ধর এই জায়গায় দুটো এরকম বল আছে ধর, সাপোজ, ঠিক আছে, এই দুটো হচ্ছে তোর এই দুটো কণা, ভালো করে তাকা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, ঠিক আছে। প্রথমে দেখ তুই কি করে রেখেছিলি, দুজনকে সেপারেট করে রেখেছিলি। এবারে তুই কি করলি, জাস্ট এদের দুজনকে একটু কাছে নিয়ে এলি, দেখ যখনই এই রকম কাছে নিয়ে এলি, দেখ এদের মাঝখানে এনার্জি দেখ একটু কমলো। এবার তুই এই জায়গায় কি করলি, এদেরকে জাস্ট টাচ করালি, এরকমই সিচুয়েশন করছিস না তুই, দেখ এই জায়গায় এনার্জি দেখ একদম কি হয়েছে, মিনিমাম। এবার তুই কি করছিস বলতো, এদেরকে তুই এই রকম চিপে দিচ্ছিস, এবার এই রকম দেখ পুরো চিপে রেখেছি আমি এই দুটো কণাকে। তো এই রকম যে চিপে রেখেছি, এই চিপে রাখার ফলে দেখা যাচ্ছে তাদের এনার্জি কি হচ্ছে না, আরও কমার জায়গায় আরও বেড়ে যাচ্ছে, এইরকম চিপে রেখেছি দেখ। কিন্তু তোর ছিল এইরকম জায়গায়, দেখ এইরকম জায়গায় তোর এনার্জি কম ছিল, একদম মিনিমাম ছিল। তুই এরপরে কি করলি, এদেরকে এরকম চিপে দেওয়ার পর দেখা যাচ্ছে এদের এনার্জি কি হয়ে গেছে না, দেখ এনার্জি একদম বাড়তে শুরু করেছে কন্টিনিউয়াসলি। তাহলে কেন এরকম ঘটনা ঘটলো, দেখ ভালো করে শোন, যখন এই জায়গায় ছিল তখন তোর এনার্জি মিনিমাম ছিল, ঠিক আছে, কিন্তু যখন তুই এদেরকে এরকম চিপে ধরলি, এদের নিউক্লিয়াসের মধ্যে এবার বিকর্ষণ শুরু হলো, কারণ তুই অনেক বেশি চেপে দিয়েছিস এদেরকে। তো এই জায়গায় কি হয় না, নিউক্লিয়াসের বিকর্ষণ শুরু হয়, নিউক্লিয়াসের বিকর্ষণ শুরু হয়, হয়েছে, বা যেটাকে বলা হয় নিউক্লিয়ার রিপালশন, নিউক্লিয়ার রিপালশন শুরু হয়, বিকর্ষণ শুরু হয়। এই বিকর্ষণ মানে কি, বিকর্ষণ মানে সেটা অস্থায়ী বা স্থায়িত্ব নেই এরকম কিছু ঘটনা। তার মানে কি, তার দেখ আমি আগেই বলেছিলাম যেখানে স্থায়িত্ব যত কম তার এনার্জি দেখ বেশি, কম, আর যেখানে দেখ অস্থায়ী, এই দেখ অস্থায়ী হয়ে গেছে, অস্থায়ী হয়েছে বলেই দেখ এনার্জি কি হয়েছে, এনার্জি দেখ বেড়ে গেছে। আর এরা কি ছিল, স্থায়ী ছিল। তাহলে এখান থেকে তোরা বুঝতে পারলি যে এনার্জি যে জায়গাটা, এই জায়গাটাতে তো এনার্জি সব থেকে মিনিমাম, তাই না, এই জায়গাটাতে এনার্জি সব থেকে মিনিমাম আছে। তার মানে দেখ এই যে বন্ড যে ফরমেশন করছে তার এনার্জি সব থেকে কি, এনার্জি সব থেকে কম। তার মানে এনার্জি যদি কম হয় তাহলে বন্ড ফরমেশন ঘটনাটা কি, অ্যাকচুয়ালি স্টেবল মানে স্থায়ী। সেই কারণেই মৌলগুলো অ্যাকচুয়ালি বন্ড ফরমেশন করে। এবং এইখান থেকে মনে রাখবি এই যে জায়গাটা,
এই যে পার্টিকুলার অ্যামাউন্ট যেটা তোরা পড়লি, ঠিক আছে, এই পার্টিকুলার অ্যামাউন্টটাকে কি বলা হবে না বন্ড এনার্জি বলা হবে। বোঝা গেল, বা বন্ধন শক্তি। তাহলে এইটুকু শুধু আমার বোঝানো তোদেরকে উদ্দেশ্য ছিল যে বন্ড যে ফরমেশন করছে কেন করছে, কারণ বন্ড ফরমেশন করার ফলে দেখ ওদের কিন্তু এনার্জি সব থেকে মিনিমাম, যেই কারণেই এই রাসায়নিক বন্ধন তৈরি হয়। রাসায়নিক বন্ধন পড়লি এটা কত রকম টাইপের হয়ে থাকে দেখ। রাসায়নিক বন্ধন মেনলি মনে রাখবি 3 রকম টাইপের হয়। কত রকম টাইপের? মেনলি 3 রকম হয়, আরও অনেকগুলো টাইপ আছে, আমি বলছি সেগুলো আসতে। আগে মেন টাইপগুলো দেখ। প্রথম যে টাইপ রয়েছে এটাকে বলা হয় আয়নীয় বন্ধন। এটাকে বলা হবে আয়নীয় বন্ধন, বা এর আরও একটা নাম রয়েছে দেখবি, একে বলা হয় তড়িৎ যোজী বন্ধন। কেন বলা হয় আসবো আমরা। আয়নীয় বন্ধন যেটা ইংলিশ টার্ম, ইংলিশগুলো অবশ্যই পড়বি, কারণ ক্লাস 11-12-এ কিন্তু ইংলিশই পড়তে হবে, তাই এখন থেকে ইংলিশ পড়াগুলো অভ্যাস কর। আর তড়িৎ যোজী যেটা, এটাকে ইংলিশে কি বলা হবে না ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এরপরে 2 নম্বরে যে টাইপটা আসছি দেখ, এই টাইপটার নাম কি, একে বলা হয় সমযোজী বন্ধন। একে কি বলা হলো না সমযোজী বন্ধন। ইংলিশে কি বলা হবে একে দেখ না কোভ্যালেন্ট বন্ড। আর 3 নম্বরে যে টাইপটা আমরা পড়বো দেখ, এই টাইপটার নাম কি, একে বলা হয় অসমযোজী বন্ধন। যদিও তোদের সিলেবাসে মানে মাধ্যমিকের সিলেবাসে অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইনক্লুডেড নয় এটা, কিন্তু পড়তে হবে, ঠিক আছে। অসমযোজী বন্ধন যাকে ইংলিশে আমরা কি বলবো দেখ না কোঅর্ডিনেট বন্ড। এই 3 রকম বন্ধন নিয়ে আমরা পড়াশোনা করব। এবার দেখ মেনলি আমাদের পড়াশোনার বিষয় এটা এবং এটা নিয়ে খুব বেশি ইম্পর্টেন্স নেই, তো আমি এটা লাস্টে একটু ছোট্ট করে বলে দেবো তোদেরকে। আপাতত এই দুটোর উপর মন দে যে এখান থেকে আয়নীয় এবং সমযোজী বন্ধনের কি গল্প রয়েছে। দেখ আয়নীয় এবং সমযোজী বন্ধন দুজনেরই আপাতত কি একটাই উদ্দেশ্য না টু অ্যাচিভ হয়েছে নিয়ারেস্ট ইলেকট্রনিক কনফিগারেশন। মানে কি রে, মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, হয়েছে। তাহলে কি বললাম না দেখ এখান থেকে এদের টার্গেট কি ছিল, টু অ্যাচিভ দ্য নিয়ারেস্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাস। এটাই তো প্রথমে পড়লি, এটাই তো এদের লক্ষ্য ছিল যে নিকটবর্তী নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস পাবে। এবারে দেখ আমি ওখানে দুটো ক্লাসিফিকেশন করে রেখেছিলাম, দুটো ভাবে বন্ড ফরমেশন হতে পারে। কি কি দুটো ভাবে দেখ, একটা হচ্ছে ইলেকট্রন জোড় গঠন করে, আর একটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বা ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে। তো এই জায়গায় কি হয় না ইলেকট্রন গ্রহণ বর্জন হয়, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ বর্জন হয়, মানে একজন ইলেকট্রন গ্রহণ করবে আর একজন ইলেকট্রন বর্জন করবে। এবারে প্রশ্ন হলো স্যার ইলেকট্রন গ্রহণ কে করবে, ইলেকট্রন বর্জন কে করবে? দেখ যারা এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে না তারা প্রত্যেকে মনে রাখবি অধাতু হবে। তারা প্রত্যেকে কি মনে রাখবি অধাতু, বা যাকে তোরা বলিস নন মেটাল, তারা প্রত্যেকে কি হবে নন মেটাল হবে। আর যারা ইলেকট্রন দেখ বর্জন করবে না তারা প্রত্যেকে কি হবে না ধাতু হবে। তারা প্রত্যেকে কি হবে ধাতু হবে, মানে মেটাল হবে, হয়েছে। তার মানে তোরা কি শিখলি এখানে যে ইলেকট্রন এই যে বন্ড এই আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এই বন্ড কার কার মধ্যে ফরমেশন হয়, একটা মেটাল এবং আরেকটা নন মেটাল। এটাকে চেনার, এই বন্ডকে চেনার সবথেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে এটা। প্রত্যেকের প্রচুর কনফিউশন থাকে দেখবি এই জায়গায় যে স্যার ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আর কোভ্যালেন্ট বন্ড চিনতে পারছি না, চিনবো কি করে। একটা সিম্পল ট্রিক্স আমি বলে দিই, মনে রাখবি, যেখানে দেখ ধাতু থাকবে না একটা, ওই বন্ডটা তোরা চোখ বন্ধ করে তড়িৎযোজী বা আয়নি অ্যান্সার লিখে দিয়ে আসবি। কথাটা কি বললাম বুঝতে পারলি? যেখানে একটা মেটাল থাকবে, একটা মেটাল থাকলে সেই বন্ড সবসময় কি হবে আয়নীয় বা তড়িৎযোজী, আর একটা নন মেটাল থাকবে। এবার অনেকের আবার মেটাল নন মেটালও চিনতে সমস্যা আছে, স্যার ধাতু ও ধাতু চিনবো কি করে? তার জন্য একটা দারুণ ট্রিক্স আমি তোদেরকে শিখিয়ে দিই, মনে রাখবি। যে সকল মৌলের পরমাণুর লাস্টে আম শব্দটা থাকবে, আম, ঠিক আছে, কীরকম সেটা ল্যাটিন নামেও থাকতে পারে বা ধর নর্মাল নামেও থাকতে পারে, তারা প্রত্যেকে ধাতু হবে। তাহলে যারা ধাতু হবে তাদের লাস্টে কি থাকবে আম থাকবে, এইটি মনে রাখবি শুধু।
এ আম সেই আম নয় রে, ম্যাঙ্গো নয় রে, অন্তস্থ একার ম, ঠিক আছে। যেমন তোকে আমি বলে দিই, ধর সোডিয়াম আছে আম ধাতু, ম্যাগনেসিয়াম আম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, কপার, স্যার কপার তো হচ্ছে না, আরে ল্যাটিন নাম দেখো, কিউপ্রাম ধাতু, সিলভার আর্জেন্টাম ধাতু, গোল্ড অরাম ধাতু, তুই টাংস্টেন নিবি উলফ্রাম ধাতু। তো যারই তুই যা না কেন, যে কোনো ধাতু তুই নে না কেন, তুই দেখে নিবি সবার লাস্টে আম শব্দটা আছে। যাদের লাস্টে আম আছে তারা প্রত্যেকে কি হবে, মেটাল, এবং মেটাল মানেই সেই বন্ড কি হয়ে যাবে সবসময় না তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন তৈরি করবে। কি বললাম কথাটা বুঝতে পারা গেল? এবারে হচ্ছে এই যে ধাতু যে ইলেকট্রন বর্জন করলো, ভালো করে শুনবি, ধাতু কি করেছে, ইলেকট্রন বর্জন করেছে। তাহলে মনে রাখবি ইলেকট্রন বর্জন করলে ধাতু এখানে কিসে পরিণত হবে না স্যার, ক্যাটায়নে পরিণত হবে। ছোটবেলা থেকে পড়েছি ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়, ক্যাটায়ন হয়, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ক্যাটায়ন। এবং যে অধাতু এখানে থাকবে মনে রাখবি সেই অধাতু এখানে কি হবে না অ্যানায়ন হবে। কি বললাম কথাটা বুঝতে পারলি? তাহলে যেখানে ধাতু সে ইলেকট্রন বর্জন করছে, তাহলে ইলেকট্রন বর্জন করার ফলে সে কি হচ্ছে, ক্যাটায়ন হচ্ছে, এবং যে অধাতু সে ইলেকট্রন গ্রহণ করছে যার ফলে কি হচ্ছে, অ্যানায়ন। এবারে ভালো করে শোন, এই যে ক্যাটায়ন তৈরি হলো, ধর ক্যাটায়নটাকে আমি এখানে সি প্লাস বললাম আর অ্যানায়নটাকে ধর এ মাইনাস বললাম, তাহলে প্লাস মাইনাস চার্জ তৈরি হচ্ছে এখানে। তার মানে কি এখানে এদের মধ্যে অপোজিট চার্জ এসছে, দেখ বিপরীত চার্জ, তাহলে বিপরীত চার্জ পরস্পরকে কি করে রে, আকর্ষণ করে, হ্যাঁ কি না? তাহলে এই যে আকর্ষণ করে, এই আকর্ষণটা মানেই তো তুই বলেছিলি কেমিক্যাল বন্ড, প্রথমে স্টার্ট করেছিলাম না, এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাট্রাকশন। তাহলে এইভাবে যে কেমিক্যাল বন্ড তৈরি হলো সেই বন্ডটার নাম তোরা কি দিলি, আয়নিক বন্ড বা সমযোজী বন্ধন। তাহলে একবার জিস্ট করে একটু কথাটা বলে দিই, দেখ তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি মৌলের পরমাণু, যার মধ্যে একটা ধাতু একটা অধাতু, ইলেকট্রন গ্রহণ করে, কে ইলেকট্রন গ্রহণ করবে, অধাতু, ইলেকট্রন বর্জন করবে ধাতু, দিয়ে ওরা ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়, যার ফলে তাদের মধ্যে দুটো বিপরীতধর্মী আধানের সঞ্চার হয়ে থাকে এবং তারা পরস্পর একটা আকর্ষণ বলের দ্বারা অ্যাট্রাক্টেড হয়। এই আকর্ষণ বলটা নিয়ে আমরা পরে আসবো, দেখবি এই আকর্ষণ বলটাকে বলা হবে স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল, ওটা আমরা আয়নীয় বন্ধনের প্রপার্টিতে পড়বো। তো এই আকর্ষণ বলের মাধ্যমেই যে বন্ড তৈরি হয় সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এবারে দেখ সমযোজী বন্ধনের মধ্যে আমরা চলে আসছি। সমযোজী বন্ধনটা কীরকম টাইপের হবে বলতো, দেখ এদেরও কিন্তু এই পার্টটা সেম, আমি আগেই বলেছি যে বন্ড যারা যারা ফরমেশন করে তাদের জীবনের একটাই লক্ষ্য, সেটা কি না নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করব, হ্যাঁ কি না? তাহলে এদেরও কিন্তু টার্গেট কি আছে, এদেরও লক্ষ্য দেখ সেম আছে, এদেরও জীবনের টার্গেট একটাই যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস পেয়ে যাব, ব্যাস। এবারে প্রশ্ন হচ্ছে পেয়ে তো এরা যেতে চাইছে, কিন্তু এদের পাওয়ার টেকনিক আবার আলাদা। এরা কিভাবে পায় দেখ, 2 নম্বরে মনে রাখবি এদের পাওয়ার, এটা 1 নম্বর, টার্গেট সেম আছে এদের মতোই। এরা ইলেকট্রন গ্রহণ বর্জন করেছিল না, এরা কি করবে দেখ, ইলেকট্রন জোড় গঠন করবে। কি গঠন করবে এরা, ইলেকট্রন জোড়। আমার কথাটা ক্লিয়ার? ইলেকট্রন জোড়টা আবার কি স্যার, দেখো ভালো করে শোন, এই জায়গায় ধর এ আছে একটা কম্পাউন্ড, একটা ধর বি আছে মৌল, ভালো করে শুনবি। ধর এই জায়গায় এর কাছে সাপোজ ধর একটা ইলেকট্রন আছে এর কাছে, আর বি এর কাছে ধর একটা ইলেকট্রন আছে, দুজনের কাছে ধর একটা একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তো এই যে দুটো ইলেকট্রন রয়েছে, এর কাছে একটা এর কাছে একটা, এই ইলেকট্রনগুলোকে এরা কি করে না নিজেদের মধ্যে শেয়ারিং করে, নিজেদের মধ্যে এইভাবে জোড় একটা পেয়ার গঠন করে, এটাকে কি বলা হবে, ইলেকট্রন পেয়ার বা জোড় গঠন করে এরা। এবারে জোড় গঠন করলে কি লাভ বলতো, মানে এর যে একটা ইলেকট্রন আছে ধর বি এর যে ইলেকট্রনটা ওটা তো তার নিজস্ব ইলেকট্রন অবশ্যই, কিন্তু এও কিন্তু ইলেকট্রনের ওপর অধিকার রয়েছে। আবার ধর এর যে ইলেকট্রন, তাহলে ওই ইলেকট্রনটা এর নিজস্ব তো বটেই, কিন্তু বিও কিন্তু ইলেকট্রনটার উপর অধিকার রয়েছে, এটাকেই বলা হচ্ছে জোড়। এখানে কি হচ্ছিল দেখ, এখানে ইলেকট্রন গ্রহণ বা বর্জন, মানে একজন দিয়ে দিচ্ছিল আর একজন ইলেকট্রন নিয়ে নিচ্ছিল, মানে কারোর সাথে কারো কিন্তু কোনো জোড়ের কোনো গল্প নেই। কিন্তু এখানে কি হচ্ছে না আমার ইলেকট্রনটা ধর তুই ব্যবহার করছিস, তোর ইলেকট্রনটা ধর আমি ব্যবহার করছি, তাহলে আমাদের মধ্যে একটা কি তৈরি হয়েছে, ইলেকট্রন জোড়। এই যে ইলেকট্রন জোড় তৈরি হয়েছে এটাই হচ্ছে কি সমযোজী বন্ধন। 3 নম্বর কথা কি মনে রাখবি, এই বন্ধন কাদের মধ্যে হবে না দুটি অধাতুর মধ্যেই বন্ধন হয়, দুটি অধাতুর মধ্যে এই বন্ধন হবে। স্যার অধাতু কি, যাদের লাস্টে আম নেই, হ্যাঁ কি না, কার্বন,
সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, তুই জানে ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই কি অধাতু। তাহলে এদের প্রত্যেক হাইড্রোজেন, এরা প্রত্যেকেই কি রয়েছে, অধাতু রয়েছে। তাহলে অধাতুর লাস্টে আম থাকবে না, চেনার উপায় আশা করি বুঝে গেছিস। তাহলে ধাতু আম থাকা মানেই তারা কি আয়নীয় বন্ধন হবে, আর যাদের লাস্টে আম নেই তারা কি অধাতু। এরকম দুটো নন মেটাল বা অধাতুর মধ্যে কি তৈরি হবে, সমযোজী বন্ধন। দেখ এবারে আমরা চলে এসেছি আয়নীয় বন্ধন তৈরি হয় কিভাবে, তার একটা আমরা ধর মডেল টাইপ সিস্টেম বলতে পারি, সেরকম দেখবো কীরকম। তো তার আগে আমি তোদেরকে বলে দিই যে এখান থেকে আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয়। তোদেরকে বললাম না, আয়নীয় বন্ধন তৈরি হওয়ার সময় কে কে থাকে, একটা ধাতু একটা অধাতু। তাহলে এখানে মনে রাখবি যারা ধাতু থাকবে তারা কি শিখলি তোরা একটু আগেই, ইলেকট্রন বর্জন করবে, এবং যারা এখান থেকে কি হবে অধাতু থাকবে তারা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে এই যে ইলেকট্রন এখানে কি হলো, ইলেকট্রন এখানে দেখ বর্জন করলো, তাহলে এই যে বর্জন করার পর এটা কিসে পরিণত হবে বলা হলো না, ক্যাটায়নে পরিণত হবে। আর এই যে গ্রহণ করলো দেখ, গ্রহণ করার পর এটা কিসে পরিণত হবে, অ্যানায়নে পরিণত হবে বললাম না। এবং তাদের মধ্যে দেখ দুটো এরকম আকর্ষণ বল কাজ করবে, কারণ একটা পজিটিভ তো একটা নেগেটিভ, স্থিরতাড়িতিক বা কুলম্বীয় আকর্ষণ বল। এই আকর্ষণ বলটাই কি অ্যাকচুয়ালি আয়নীয় বন্ধন। এবারে আমরা এটাকে ডায়াগ্রাম দিয়ে দেখতে চাইছি কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড নিয়ে। ধর আমাদের কাছে NaCl আছে, ভালো করে বুঝবে এই জায়গাটা, আমাদের কাছে কি আছে, NaCl আছে। প্রত্যেকে জানিস এটাকে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বলা হয়, যেটা খাই আমরা অ্যাকচুয়ালি, টেবিল সল্ট হয়েছে। তো দেখ কিভাবে হচ্ছে ঘটনাটা, ভালো করে তাকা। ধর সোডিয়াম রয়েছে, তো তাহলে সোডিয়ামের কত রয়েছে বলতো, পরমাণু ক্রমাঙ্ক 11। জানিস তোরা সোডিয়ামের কত রয়েছে, 11 রয়েছে। 11 মানে ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখবি বলতো, 2, 8, 1, হ্যাঁ কি না। তাহলে দেখ এই যে সোডিয়াম, এই সোডিয়ামের কতগুলো কক্ষ আছে বলতো না, সোডিয়ামের কক্ষ আছে 3টে, 2 মানে কে কক্ষ, এল কক্ষ এবং এম কক্ষ। তাহলে দেখ দেখি কে কক্ষে কটা ইলেকট্রন, সরি এইটা দুটো, এটা কে কক্ষ, এটা এল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং দেখ যেটা লাস্টে এম কক্ষ রয়েছে সেই এম কক্ষে কটা ইলেকট্রন আছে, দেখ একটা ইলেকট্রন আছে। তাহলে এইটি তোর এম কক্ষ, এইটা তোর এল কক্ষ, আর এইটা তোর কে কক্ষ। ভালো কথা, এটা গেল সোডিয়ামের, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু হয়েছে। এবারে ভালো করে তাকা, এই জায়গায় আর কাকে বলা হয়েছে দেখ তো, ক্লোরিনকে বলা হয়েছে না, Cl। তাহলে এখানে Cl-কে ড্র কর। Cl এর তোরা জানিস কত, Cl এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, তাহলে ইলেকট্রন বিন্যাস কত রে, 2, 8, 7, এটাই না। তাহলে দেখ এর ক্ষেত্রে কীরকম ঘটনা ঘটছে, তাহলে এরও এখান থেকে কে কক্ষ, এর এখান থেকে এল কক্ষ, এর এখান থেকে এম কক্ষ। তাহলে এরও সেম, কে কক্ষে কটা ইলেকট্রন, একটা, দুটো, এল কক্ষে 8টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এবং এম কক্ষে দেখ এর 7খানা ইলেকট্রন রয়েছে। দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 7খানা ইলেকট্রন ধর রয়েছে, ঠিক আছে। তাহলে কোন কোন কক্ষগুলো একবার লিখে নে। লাস্টের কক্ষটা হচ্ছে তো দেখ এম কক্ষ, এটা ধর এল কক্ষ, এর ভেতরেরটা কে কক্ষ, ঠিক। এবারে দেখ কি বলে দেওয়া হলো তোদেরকে না, তোদেরকে বলে দেওয়া হলো যে ধাতু সবসময় ইলেকট্রন বর্জন করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে দুজনের মধ্যে ধাতুকে না স্যার, সোডিয়াম। কেন না, লাস্টে আম আছে, তাহলে আম থাকলে সে সোডিয়াম, তাহলে ধাতু। তাহলে এবারে দেখ এখান থেকে ধাতু কি করবে, ইলেকট্রন ছাড়বে। এবারে প্রশ্ন এখানে তোদের মধ্যে অ্যারাইজ করলো যে স্যার এইখানে তো 2, 8, 1, 11খানা ইলেকট্রন আছে, কোন ইলেকট্রন যাবে। সবসময় মনে রাখবি এই লাস্ট কক্ষের ইলেকট্রন, মানে ইলেকট্রনের যে আদান প্রদানগুলো ঘটে না, মানে ইলেকট্রন আমি তোকে দিচ্ছি, তুই আমাকে দিচ্ছিস, এই যা কিছু ঘটে সবই ঘটে এদের সব থেকে যে বাইরের কক্ষ, একদম আউটার মোস্ট যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথটাকে, যাকে আমরা বলি কি না যোজন কক্ষ। তাহলে সবসময় মনে রাখবি যে ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন কোথা থেকে হবে না, সর্ববহিস্থ কক্ষপথ থেকে হবে। এই কথাটা সবসময় মনে রাখবি, ইলেকট্রন গ্রহণ বা বর্জন সবসময় কোথা থেকে হবে, সর্ববহিস্থ কক্ষপথ থেকে, যেটাকে কি বলা হয় না যোজন কক্ষপথ বলা হয়, হয়েছে। বা অনেকে দেখবি যোজ্যতা কক্ষপথ বলে, একই ব্যাপার, যোজক ইলেকট্রন এইসব কথা বলা হয়। তো যাই হোক, এখান থেকে ইলেকট্রন তাহলে যাবে কোনটা, দেখ এই এম এর ইলেকট্রনটাই যাবে, কারণ এটাই লাস্ট কক্ষে ইলেকট্রন। তাহলে এ যে এম এর ইলেকট্রনটাকে পাঠাবে এখানে, এও নেবে কোথায়, ওই এম এই ইলেকট্রনটাকে নেবে। দেখ
এই যে ইলেকট্রনটা দেখ, 1 ইলেকট্রন কি করেছে এখানে, যাচ্ছে এদিকে এখন। তাহলে এবারে সিচুয়েশনটা দেখ কি হলো, যখন এই ইলেকট্রন একটা দিয়ে দিল, দেখ তো এর এখন কি অবস্থা, এর এখন অবস্থা হচ্ছে Na+, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে ও। এর অবস্থা কি দেখতো, এর অবস্থা হচ্ছে দেখতো Cl-, হ্যাঁ কি না। এবং যেটা এদের জীবনের উদ্দেশ্য দেখ, সেটা ওরা অ্যাচিভ করে নিয়েছে। দেখ সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে রে, নিয়ন না, 10 নম্বরে। এই দেখ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এর নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস কিন্তু পেয়ে গেছে। আর ক্লোরিনের দেখ ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, মানে ওর কাছের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে, আর্গন। তাহলে এও দেখ একটা ইলেকট্রন গ্রহণ করে 2, 8, 8 আর্গন 18তে পৌঁছে গেছে। দেখ তার মানে কি এরও জীবনের লক্ষ্য পূরণ, এরও জীবনের লক্ষ্য পূরণ, এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এরা দুজন কি হলো, দেখ পরস্পর দুটো বিপরীত চার্জে ভেঙে গেল, এটা Na+, এটা Cl-, এবং এদের মধ্যে পরস্পর যে বলটা কাজ করে বললাম তোদেরকে, যে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স, বা যাকে তোরা বলিস স্থিরতাড়িতিক আকর্ষণ বল, এর মাধ্যমে এরা কি তৈরি করলো না NaCl তৈরি করলো, ঠিক আছে, বা খাদ্য লবণ এরা প্রস্তুত করতে পারলো। এইটি হচ্ছে আয়নীয় বন্ধন তৈরি হওয়ার অ্যাকচুয়ালি বেসিক আইডিয়া, যে তৈরি হয় কি করে। সবসময় মনে রাখবি ইলেকট্রন যে গ্রহণ বা বর্জন যাই হোক না কেন, এই ইনার সেল বা ভেতরের কক্ষপথ থেকে কখনো হয় না, সবসময় বাইরের কক্ষপথ থেকেই হয়ে থাকে। আচ্ছা দেখ, এরপরে আমরা আয়নীয় যৌগের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে একটু দেখে নিই। দেখ বলছে এগুলি সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কেলাসাকার ত্রিমাত্রিক যৌগ। দেখ প্রথমে আমি প্রত্যেকটা শব্দ বুঝিয়ে দিই তোদেরকে। সুনির্দিষ্ট জ্যামিতিক আকার মানে ধর নির্দিষ্ট আকার আছে, ধর কেউ ঘনক হতে পারে, কেউ ধর তোর হচ্ছে বর্গক্ষেত্র টাইপ হতে পারে, কেউ ধর অষ্টতলকীয় হতে পারে, কেউ ষড়ভুজ হতে পারে, এরকম টাইপের। কেলাস কি, তোরা কেলাস এর আগে পড়েছিস, ক্রিস্টাল কি পড়তিস, কেলাস। কেলাস মানে হচ্ছে একটা কঠিন পদার্থ যার মধ্যে কিছু পরিমাণ জল থাকে, কখনো নাও থাকে, এরকম কেলাস থাকে। চিনি, নুন এগুলোতে জল থাকে না, কিন্তু কেলাস যারা কি হয় না কঠিন হয়, মেনলি কঠিন হয়ে থাকে। এবং ত্রিমাত্রিক যৌগ, ত্রিমাত্রিক মানে কি রে, 3D, হ্যাঁ কি না। তাহলে প্রত্যেকে কি রয়েছে এখানে, এরকম রয়েছে। 2 নম্বর বলছে এদের যৌগে কোনো অণুর অস্তিত্ব নেই। অণুর অস্তিত্ব নেই মানে কি, মানে এদের যৌগে একটা পুরো মলিকিউল নেই। ধর NaCl, NaCl এর মধ্যে কি NaCl হিসাবেই থাকবে না, Na+Cl-, তার মানে এরা সবসময় কিসে মনে রাখবি না আয়নে ভেঙে থাকে। বোঝা গেল, এরা কিসে ভেঙে থাকে, আয়নে ভেঙে থাকে। 3 নম্বর বলছে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চ হয়। এটা কেন, তার কারণ মনে রাখবি এদের এই কেলাসাকার গঠনের কারণে। ভালো করে শুনে নে, এদের এই কেলাসাকার গঠনের কারণে। কেন কেলাসাকার গঠনের কারণে, দেখ যখন এরা এরকম কেলাস তৈরি করছে, এই Na+ এবং Cl- এর মধ্যে কি কাজ করে বলতো। এখান থেকে তোকে যদি আমি Na+ আর Cl- বলি, তোরা একটু আগেই পড়লি, এই জায়গায় কাজ করে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স, পড়লি না, মানে কুলম্বের আকর্ষণ বল। তাহলে এই কুলম্বের আকর্ষণ বল দ্বারা কি হয়, এই Na+ এবং Cl- অত্যন্ত শক্তভাবে আবদ্ধ থাকে, অত্যন্ত টাইটভাবে আবদ্ধ থাকে, যার ফলে কি হয় এদেরকে তুই যদি ফোটাতে চাস বা গলাতে চাস, তোকে এই স্ট্রং অ্যাট্রাকশন ফোর্সটার এগেনস্টে কাজ করতে হবে, হ্যাঁ কি না। কারণ অলরেডি তো ওরা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স নিয়ে রেখেছে, এ হচ্ছে একদম স্ট্রং কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স নিয়ে রেখেছে। এবার তুই যদি ভাবছিস যে একে আমি গলাবো বা একে আমি মানে গলন করবো বা একে আমি স্ফুটন করবো, তাহলে তো কি হাই টেম্পারেচার দিতে হবে, কারণ তোকে তো এই স্ট্রং অ্যাট্রাকশনটা ওভারকাম করতে হবে, তবেই তুই একে গলাতে বা ফোটাতে পারবি। সেই কারণে মনে রাখবি এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবসময় কি হবে, বেশি হবে। এবার দেখ এইটা খুব ইম্পর্টেন্ট, বলছে সাধারণ অবস্থায় এরা তড়িতের কি রয়েছে রে, কুপরিবাহী। কিন্তু বলছে জলীয় দ্রবণে সুপরিবাহী। কেন হয় আমি সেটা ডায়াগ্রাম দিয়ে তোদেরকে বোঝাচ্ছি একটু পরে। তো আগে এই টার্মটা বোঝ কি বলতে চাইছি। বলছে সাধারণ অবস্থায় তড়িতের কুপরিবাহী। সাধারণ মানে ধর এমনি, ধর আমাদের যে বাড়িতে ধর নুন রাখা থাকে, ধর নুনের প্যাকেট, তার নুনের প্যাকেট নর্মাল। বলছে ওই রকম অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহন করবে না, তড়িতের কুপরিবাহী। কিন্তু বলছে জলীয় দ্রবণে যখন দিয়ে দেওয়া হয় তখন এটা তড়িতের সুপরিবাহী হয়। প্রশ্ন হচ্ছে কেন। দেখ আয়নীয় যৌগ জলীয় দ্রবণে তড়িতের সুপরিবাহী কেন, এটা নিয়ে আমাদের আলোচনা ছিল। তো প্রথমেই আগে তোকে আমি বলি যে সাধারণ অবস্থা, ঠিক আছে, এইটা আগে তোরা একটু বোঝার চেষ্টা কর যে সাধারণ অবস্থায় অ্যাকচুয়ালি যৌগগুলো থাকে কেমন। সাধারণ অবস্থা এইটাকে একটু বোঝার চেষ্টা কর, এইটার কি মিনিং, অর্থটা কি এটার অ্যাকচুয়ালি। দেখ সাধারণ অবস্থায় ধর আমি NaCl এর ছবি আঁকছি, খাদ্য লবণ, ঠিক আছে। তোরা প্রত্যেকেই কি পড়লি একটু আগে, যে এই প্রত্যেকটা যৌগ কি হয় না কেলাস আকার কঠিন হয় এবং 3D জিওমেট্রি একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। তো NaCl এর এরকম একটা পার্টিকুলার জ্যামিতিক আকার আছে, কীরকম দেখতো।
এরকম টাইপের একটা ঘনক আকার, ঠিক আছে? এইটি NaCl এর গঠন। এবারে ভালো করে শোন, প্রত্যেকটা যে শীর্ষবিন্দু দেখতে পাচ্ছিস না, এই প্রত্যেকটা শীর্ষবিন্দুতে থাকে এই লাল কালির অ্যাটমগুলো। স্যার লাল কালির অ্যাটমগুলোকে এরা হচ্ছে কে বলতো? ক্লোরিন। এই যে প্রত্যেকটা দেখ শীর্ষবিন্দু রয়েছে না, এই প্রত্যেকটা শীর্ষবিন্দু দেখ, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে কাকে রেখেছি আমি? এই লাল কালির অ্যাটমগুলোকে। এই লাল কালির অ্যাটমগুলো হচ্ছে দেখ Cl মাইনাস, এরা প্রত্যেকে কে বলতো? Cl মাইনাস। এবারে দেখ তাহলে স্যার Na প্লাস কোথায় থাকবে না, দেখ Na প্লাস হচ্ছে দুটো Cl মাইনাসের মাঝখানে, মানে ধর এইখানে একটা Na প্লাস আছে, এই জায়গায় থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এইখানে থাকবে, এই জায়গায় থাকবে, এখানে থাকবে, এই জায়গায় থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। দেখ প্রত্যেকটা Na প্লাস দেখ দুটো Cl মাইনাসের মাঝখানে রয়েছে। এইগুলো যেগুলো গ্রিন কালিতে করেছিস এগুলো সব হচ্ছে Na প্লাস। কী বললাম কথাটা বুঝতে পারলি? এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস না, এইটি হচ্ছে অ্যাকচুয়ালি NaCl এর ক্রিস্টাল স্ট্রাকচার। এইটি হচ্ছে NaCl এর ক্রিস্টাল স্ট্রাকচার, কেলাসাকার গঠন। এইটি হচ্ছে আমাদের NaCl এর কেলাসাকার গঠন, যেখানে শীর্ষবিন্দুগুলোতে দেখ Cl মাইনাস থাকে এবং এই প্রত্যেকটা দুটো ক্লোরিনের মাঝখানে দেখ Na প্লাস, মানে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু মনে রাখতে পারিস, এখানেও কিন্তু Na প্লাস বর্তমান। এবারে ভালো করে শোন, এখানে একটা নতুন টার্ম আমি শিখিয়ে দিই তোদেরকে, যদিও তোদের এখন খুব বেশি লাগবে না এটা কাজে। বলছে এই যে Na প্লাস, মনে রাখবি একটা Na প্লাস 6টি Cl মাইনাস দ্বারা ও একটি Cl মাইনাস 6টি Na প্লাস দ্বারা আবদ্ধ থাকে, আবদ্ধ থাকে। ভালো করে একটু বুঝবি এই জায়গাটা। বলছে একটা Na প্লাস ধর এই একটা Na প্লাস, তার চারদিকে কতগুলো ক্লোরিন থাকবে বলেছে? 6টা Cl মাইনাস, এবং একটা ধর Cl মাইনাস, তার চারদিকে কতগুলো রয়েছে? Na প্লাস 6টা। এবার তোদের মনে হতে পারে যে স্যার এখানে তো ছবিতে আমরা কোথাও 6টা দেখতে পাচ্ছি না, তাহলে আপনার কথাটা কি করে ম্যাচ করব? দেখ এইখানে যে তুই এঁকেছিস না NaClটা, এই NaClটা হচ্ছে একটা মাত্র নুনের দানা, এরকম তো অসংখ্য লাখ লাখ নুনের দানা রয়েছে। তো ধর এই নুনের দানাগুলোর ওপরেও এরকম NaCl আছে, নিচেও এরকম NaCl আছে, সাইডেও NaCl আছে, এই দিকেও NaCl আছে। তার মানে কি এই যে Na প্লাস তুই দেখছিস এটা এখানে দুটোর সাথে কানেক্টেড, সেরকম ওপরেও তো NaCl এর ক্রিস্টাল আছে, সেরকম সাইডেও NaCl এর ক্রিস্টাল আছে, এর পেছনেও NaCl এর ক্রিস্টাল আছে। তাহলে এইগুলোকে টোটাল ওভারঅল তুই যখন কাউন্ট করবি তখন কিন্তু তোর এখানে কত পাবি তুই? না 6টা পাবি। কি বললাম কথাটা বুঝতে পারলে? ক্লাস 12-এ, এখন তোদের 11-এ চলে এসেছে, দেখবি 11-এ সলিড স্টেট কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে, দেখবি ওইখানে এই জিনিসটা পড়ানো হয় যে এই যে Na প্লাস আর Cl মাইনাস অ্যাকচুয়ালি কী করে 6টা দ্বারা ঘেরা থাকে, এবং এই জিনিসটাকে একটা নামে ডাকা হয়, দেখবি একে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার বলা হয় এটাকে, হয়েছে? বাংলাতে দেখবি বলা হয় সবর্গাঙ্ক সংখ্যা। সবর্গাঙ্ক সংখ্যা একটু তোদের এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, এবং মনে রাখবি এদের সবর্গাঙ্ক সংখ্যা কত না 6:6। পরীক্ষায় জিজ্ঞেস করে মানে কি বলতো? মানে একটা Na প্লাস 6টা Cl মাইনাস দ্বারা এবং একটা Cl মাইনাস 6টা Na প্লাস দ্বারা ঘেরা থাকে। তাই NaCl এর সবর্গাঙ্ক সংখ্যার অনুপাত কত বা কোঅর্ডিনেশন নাম্বার অনুপাত কত না 6:6। এইটি হচ্ছে আপাতত কোঅর্ডিনেশন নাম্বারের কনসেপ্ট। এবারে আমরা চলে আসি, এটা তো বুঝলাম যে NaCl নর্মাল অবস্থায় কিভাবে থাকে। জলে কি হয় NaCl এর গল্পটা ভালো করে দেখ। তুই যখন NaCl এর জলীয় দ্রবণ, মানে ধর সিম্পল নুনকে জলে গুলে দিচ্ছিস, যখনই তুই জলে গুলবি না এই জায়গা থেকে কি তৈরি হবে বলতো? Na প্লাস আর Cl মাইনাস তৈরি হবে। দেখ এরা কি হলো না, এরা হচ্ছে আয়নে বিভাজিত হয়ে গেল। কি হলো এরা? না ডিসোসিয়েট ইনটু আয়নস। বুঝতে পারলি? ডিসোসিয়েট মানে হচ্ছে বিভাজিত হয়ে যাওয়া। তাহলে আয়নে এরা কি হলো? বিভাজিত হলো। এই যে বিভাজিত হলো, এই আয়নগুলোই এখন কি করবে বলতো? এরাই এখন তড়িৎ পরিবহন করবে। কি করবে এরা? এরাই এখন তড়িৎ পরিবহন করবে। কিন্তু দেখ এই জায়গাটার সাথে এবারে ট্যালি কর, এখানে Na প্লাস আর Cl মাইনাস দেখ স্ট্রং অ্যাট্রাকশন দিয়ে আলাদা, মানে আবদ্ধ আছে, কেউ আলাদা নেই। Na প্লাস Cl মাইনাস একদম স্ট্রং অ্যাট্রাকশন দিয়ে এখানে আবদ্ধ রয়েছে, কেউ এখানে আলাদা নেই। দেখ কিন্তু তুই যখনই একে জলে দিলি এই Na প্লাস সেপারেট হয়ে গেল, এই Cl মাইনাসও সেপারেট হয়ে গেল, যার ফলে তারা এখন মুক্ত। তারা এখন কিন্তু ইলেকট্রন এখান থেকে ক্যারি করবে, ইলেকট্রনের থ্রুতে কারেন্ট ক্যারি হবে, মানে তড়িৎ পরিবহন হবে।
এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে Na+Cl- ভাঙলো কেন অ্যাকচুয়ালি, দেখ ভালো করে। ধর এখানে তোর কি ছিল, NaCl ছিল, ভালো করে সহজে এই জায়গাটা একটু বুঝবি, খুব সহজেই আমি বলছি এখান থেকে। এবার ধর জল রয়েছে এখানে H2O, আমরা জলটাকে এইভাবে লিখলাম, ধর লিখতে পারি, কোনো আপত্তি নেই, H2O রয়েছে এটা। আবার ধর এই দিকেও জল আছে, এটাও ধর জল। এবারে দেখ এই যে জলের যে কণাগুলো আছে না, জলের কণাগুলোর মধ্যে যে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। অ্যাকচুয়ালি এরকম নেগেটিভ হয় না, এরকম দেখবি ডেল মাইনাস লাগানো হয়। ডেল মানে হচ্ছে পার্সিয়াল চার্জ, পরে শিখবি তোরা। আর এই হাইড্রোজেনগুলো হচ্ছে ডেল প্লাস লাগানো হয়। মানে কি, মানে পার্সিয়াল চার্জ এদের মধ্যে ডিনোট করছে, মানে এক্স্যাক্টলি নেগেটিভ বা এক্স্যাক্টলি পজিটিভ নয়, কিছু সময়ের জন্য এই চার্জটা এদের মধ্যে আসছে। এখানেও তাই, এর ডেল মাইনাস, এর ডেল প্লাস, এর ডেল প্লাস। এবার তোরা কি জানিস, NaCl যেটা হবে, ওই NaCl কি হবে না, Na+Cl- মানে এর কি রয়েছে পজিটিভ ক্যারেক্টার আর এর কি রয়েছে নেগেটিভ ক্যারেক্টার। এবারে দেখ ইন্টারেস্টিং ঘটনা, যে এইখানের যে Na+ আছে না, ওই Na+ এই জলের যে নেগেটিভ পার্ট, এই জলের নেগেটিভ পার্ট দ্বারা আকর্ষিত হচ্ছে। মানে কি, এর নেগেটিভ এর পজিটিভকে আকর্ষণ করবে, অপোজিট চার্জ অ্যাট্রাকশন হয়। একই রকম এর Cl- দেখ এই দিকের হাইড্রোজেন, জলের যে হাইড্রোজেনগুলো রয়েছে দেখ, এই হাইড্রোজেনগুলোর সাথে কিন্তু অ্যাট্রাক্টেড হতে শুরু করছে, যার ফলে এমন একটা সময় আসবে দেখবি যে এই দিক থেকে Na+কে এইরকম জল টেনে নিয়ে চলে যাবে, এই দিক থেকে Cl- কি করবে, জল এরকম টেনে নিয়ে যাবে। এদের যে এই মাঝখানের বন্ডটা দেখছিস না, এই মাঝখানের বন্ডটা কিন্তু ভেঙে যাবে। যখনই মাঝখানের বন্ডটা ভেঙে যাবে না, তখনই এরা কি তৈরি করবে না, Na+ এবং এখান থেকে তৈরি হবে দেখ Cl-। এবং এই কারণেই বলা হয়েছিল দেখ যে জলীয় দ্রবণে দিলে এরা কিন্তু Na+ এবং Cl- ভাঙে। কেন ভাঙে, এই রকম দেখ বিপরীত চার্জের অ্যাট্রাকশন তৈরি হয় অ্যাকচুয়ালি, বা আকর্ষণ, যার ফলে এদের মাঝখানের যে বন্ডটা ছিল কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স যাকে বলছিলি, ওই বন্ডটা ভেঙে গেল, Na+ Cl- আলাদা আলাদা হয়ে যাওয়ার ফলে এরা কি করলো, তড়িৎ পরিবহন করলো। কিন্তু এইরকম সিচুয়েশনটা এইখানে ছিল না।